আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে যেখানে বসে আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম মজুমদার, সহকারী শিক্ষক বিজ্ঞান, পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল। আমার আজকের অনলাইন ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 7.7.4.1 থেকে 7.4.2 পর্যন্ত। আমরা এখানে চিত্রে একটি ছবি লক্ষ্য করি। এখানে লবণের ছবি দেওয়া আছে। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হবে লবণ, লবণের বৈশিষ্ট্য, লবণের ব্যবহার। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা লবণ কি তা বলতে পারবে, লবণের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং লবণের ব্যবহার বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা দেখি লবণ কাকে বলে। লবণ হলো একটি আয়নিক যৌগ যা অম্ল ও ক্ষারকের মধ্যে সংঘটিত প্রশমন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। অর্থাৎ লবণের যৌগগুলো আয়নিক যৌগ, অর্থাৎ এর মধ্যে আয়নিক বন্ধন আছে এবং এটি অম্ল এবং অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে নতুন যে যৌগ গঠন করে তাকে লবণ বলা হয়। অর্থাৎ একটি অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন পরমাণু আছে, ওই হাইড্রোজেন পরমাণুটা যদি অন্য কোনো ধাতু দ্বারা বা মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয় অথবা আংশিক প্রতিস্থাপিত হয়, তখন নতুন করে যে যৌগটি গঠিত হবে সেটিকে আমরা বলবো লবণ। অর্থাৎ একটি লবণের মধ্যে একটা লবণের যে সংকেত আছে, ওই সংকেতের মধ্যে দুটি অংশ থাকবে। একটি হচ্ছে অ্যাসিড থেকে আসলো, আর একটি ক্ষারক থেকে আসলো। এখন অ্যাসিড থেকে যেটি অংশটি আসবে সেটিকে আমরা বলবো অম্লীয় মূলক, আর ক্ষারক থেকে যে অংশটি আসবে সেটিকে আমরা বলবো ক্ষারীয় মূলক। অর্থাৎ লবণ হলো সাধারণত নিরপেক্ষ, এক ধরনের নিরপেক্ষ যৌগ, তবে ক্ষেত্র বিশেষে এটি পরিবর্তন হতে পারে। অর্থাৎ কোনো কোনো লবণ অম্লীয় হতে পারে, আবার কোনো কোনো লবণ ক্ষারকীয় হতে পারে। তো আমরা ওই দিক থেকে লবণকে তিনভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটি হচ্ছে নিরপেক্ষ লবণ, একটি হচ্ছে অম্লীয়, আর একটি হচ্ছে ক্ষারীয় বা ক্ষারকীয়। এখন একটি লবণ গঠনের জন্য দুটি অংশ লাগে, একটি হচ্ছে ক্যাটায়ন আর একটি হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ একটি হচ্ছে ধনাত্মক আর একটি হচ্ছে ঋণাত্মক। এখানে কিছু লবণ গঠনকারী ক্যাটায়ন দেওয়া হলো, যেমন অ্যামোনিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ফেরাস অথবা ফেরিক, ম্যাগনেসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন। আর অ্যানায়নের মধ্যে আছে কার্বনেট আয়ন, ক্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন, নাইট্রেট আয়ন, ফসফেট আয়ন এবং সালফেট আয়ন। তাহলে একটি লবণের দুটি অংশের মধ্যে আমরা আগেই বলেছি, একটি হচ্ছে অ্যাসিডীয় অর্থাৎ অ্যাসিড থেকে এসেছে, আর একটি হচ্ছে ক্ষারক থেকে এসেছে। এখানে যে অ্যানায়নগুলো দেওয়া আছে, এগুলো কোন অ্যাসিড থেকে আসছে সেটি দেওয়া আছে। যেমন কার্বনেটটা আসছে কার্বনিক অ্যাসিড থেকে, ক্লোরিনটা আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, ফ্লোরিন আসছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড থেকে, ক্লোরাইড
নাইট্রিক অ্যাসিড থেকে আসছে নাইট্রেট, ফসফরিক অ্যাসিড থেকে আসছে ফসফেট, সালফিউরিক অ্যাসিড থেকে আসছে সালফেট। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলিয়ে অনেক ধরনের লবণ হইতে পারে। আমরা কিছু লবণের উদাহরণ দিলাম, যেমন আমাদের এখানে কিছু লবণ দেওয়া আছে, লবণের ছবি দেওয়া আছে। এই যে এই পাশে আমরা ডান পাশে একটি লবণ দেওয়া আছে, এটি হচ্ছে ইপসম লবণ। ইপসম লবণ অর্থাৎ এই ইপসম লবণটা ম্যাগনেসিয়াম সালফেটের একটি লবণ, বা এর রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আর এই পাশে একটি দেওয়া আছে যেটাকে আমরা বলছি কপার সালফেট, নীল রঙের কপার সালফেট। আবার এই পাশে ডান পাশে যেটি দেওয়া আছে এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটি আমরা সাধারণত খাই, খাবারের সাথে খাই বা আমরা অতি পরিচিত, যার আরেক নাম হচ্ছে টেবিল সল্ট। আবার এই পাশে একটি লবণ দেওয়া আছে যেটির নাম হচ্ছে বিট লবণ, আমরা সবাই চিনি এবং আমরা এটি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের সাথে আমরা খাই সাধারণত। এখন আমরা দেখব লবণের কিছু বৈশিষ্ট্য। ১ নাম্বার, ক্ষারীয় লবণ জলীয় দ্রবণে ক্ষারক তৈরি করে। অর্থাৎ লবণের যে ৩টি শ্রেণী বিভাগ আছে, একটি ক্ষারকীয় লবণ, একটি অ্যাসিডীয় লবণ এবং একটি হচ্ছে নিরপেক্ষ লবণ। তো এর মধ্যে ক্ষারকীয় লবণ সেটি কি করবে? ক্ষারক তৈরি করবে জলীয় দ্রবণে, অর্থাৎ পানির উপস্থিতি বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তার মানে যেহেতু সে ক্ষারক তৈরি করলো, যে ক্ষারক তৈরি করাটা হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য। আবার ক্ষারকীয় লবণ সেটি কি করবে? লাল লিটমাসকে নীল করবে। আমরা জানি ক্ষারক লাল লিটমাসকে নীল করে, আর যেহেতু লবণটি ক্ষারকীয় সেহেতু লাল লিটমাসকে সে নীল করবে। ৩, অম্লীয় লবণ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। অর্থাৎ যে লবণটি অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে সেটি কি করবে? হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আর এই হাইড্রোজেন আয়ন তৈরি করাটা হচ্ছে একটি অ্যাসিডের বৈশিষ্ট্য। সেজন্য আমরা এই লবণটিকে বলতে পারি একটি অম্লীয় লবণ। অম্লীয় লবণ নীল লিটমাসকে লাল করে। অম্লীয় লবণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে লাল করে। যেহেতু অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, সেহেতু অম্লীয় লবণও নীল লিটমাসকে লাল করবে। কার্বনেট যুক্ত লবণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই যে এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটি কার্বনেট যুক্ত লবণ, এটি অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। তাহলে এই যে 5টি বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে লবণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা দেখব লবণের কিছু ব্যবহার। অর্থাৎ আমরা যে লবণগুলো, এগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখি সোডিয়াম কার্বনেট, একটি অতি পরিচিত লবণ, এবং এই লবণটি গ্লাস শিট ফ্যাক্টরি, অর্থাৎ যেখানে কাঁচ তৈরি হয়, অর্থাৎ যে সকল ক্ষেত্রে কাঁচ তৈরি হয় বা যে সকল শিল্প কারখানায় কাঁচ তৈরি হয়, ওই কাঁচ তৈরিতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। অপরদিকে এই পাশে দেওয়া আছে যে কাপড় পরিষ্কার, অর্থাৎ কাপড়ের মধ্যে যে ময়লা যুক্ত হয়, সেই ময়লাকে দূর করার জন্য কাপড় কাচার সোডা হিসাবে সোডিয়াম কার্বনেটকে ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি ক্যালসিয়াম কার্বনেট, এটি একটি গুরুত্বপূর্ণ লবণ। এটি সিমেন্ট তৈরির কারখানায় ব্যবহার করা হয়, বিভিন্ন সিমেন্ট তৈরির কারখানায় ব্যবহার করা হয়। এছাড়া চুন তৈরিতে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন তৈরি করার জন্য এই ক্যালসিয়াম কার্বনেটকে ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক ব্যবহার আছে, বিভিন্ন এখানে মার্বেল পাথর হিসেবে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার হয়, অর্থাৎ ঘর বাড়ি এগুলো সজ্জিত করার জন্য ক্যালসিয়াম কার্বনেটটা ব্যবহার করা হয়।
সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এটি বেকারি শিল্পে ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন বেকারিতে বা যেখানে পাউরুটি পাউরুটি বা কেক এই ধরনের জিনিসগুলো তৈরি হয়, সেখানে এই সোডিয়াম বাইকার্বনেটটা ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় মূলত যাতে আমাদের যেই বন বা আমাদের যে পাউরুটি বা আমাদের যেই ডেনিস কেক এগুলো যেগুলো আছে এগুলো যাতে ফুলে ওঠে, ফাঁপা হওয়ার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেটটা বেকারি শিল্পে ব্যবহার করি। অপরদিকে সোডিয়াম ক্লোরাইড অতি পরিচিত, যেটির নাম হচ্ছে টেবিল সল্ট, এটি আমরা ব্যবহার করে থাকি তরকারি রান্নার কাজে। যে কোনো তরকারি রান্নার জন্য সোডিয়াম ক্লোরাইডের কোনো বিকল্প নেই, অর্থাৎ লবণ ছাড়া সম্ভব নয়। অপরদিকে এখানে দেওয়া আছে আমরা দেখছি যে সাবান এবং ডিটারজেন্ট, অর্থাৎ সাবান তৈরিতে এবং বিভিন্ন ডিটারজেন্ট তৈরিতে এই সোডিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়। আর অ্যামোনিয়াম ক্লোরাইড যেটি দেওয়া আছে এটির আরেক নাম হচ্ছে নিশাদল। এটি ড্রাই সেল বা বিভিন্ন যে ব্যাটারিগুলো আছে ঘড়ির মধ্যে, ছোট পেন্সিল ব্যাটারি বা বড় যে ব্যাটারিগুলো আছে এগুলোকে বলা হয় ড্রাই সেল। এই ড্রাই সেল তৈরির জন্য আমরা এই নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে ব্যবহার করে থাকি। এছাড়া আরো অসংখ্য লবণ আছে যেগুলোর ব্যবহারও অসংখ্য আছে। আমরা এখানে সীমিত মাত্রায় কিছু ব্যবহার দেখাইলাম। আজকে পাঠটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টা প্রায় আমরা আজকে এটি হচ্ছে সপ্তম অধ্যায়ের শেষ ক্লাস। আমরা এই অধ্যায় থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমরা এই অধ্যায়টাকে ভালোভাবে পড়বে, পড়ে এই অধ্যায়টা বুঝে বুঝে পড়বে, এই পাঠগুলো সবগুলো দেখবে এবং এই অধ্যায় ভালোভাবে আত্মস্থ করবে যাতে পরীক্ষায় তুমি আনসার করতে পারো। খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেজন্য আমাদের এই অধ্যায়ে ক্লাসের সংখ্যাও বেশি। আমরা এই পাঠ শেষে তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিলাম, খুবই সহজ প্রশ্ন। আমরা দেখি, 4টি প্রশ্ন দিলাম। প্রথমে হচ্ছে লবণ কাকে বলে? 2টি ক্ষারীয় লবণের নাম লিখো। সোডিয়াম বাইকার্বনেট কিসের সংকেত? কোন লবণ লাল লিটমাসকে নীল করে? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন তোমাদের মূল্যায়নের জন্য। এখন আমরা দেখি বাড়ির কাজ। আমরা তোমাদের পাঠটি শেষে বাড়ির কাজের জন্য আমরা এখানে একটি ছক দিয়েছি, 2টি কলাম বিশিষ্ট। এখানে তুমি 3টা লবণ লিখবে, 3টা লবণের নাম, শুধুমাত্র 3টা, এবং কি প্রত্যেকটা লবণে 2টি করে ব্যবহার, প্রত্যেকটি লবণের 2টি করে ব্যবহার লিখবে। এটি তোমরা বাড়ির কাজটি করবে। আমি পরবর্তী তোমাদের কাছ থেকে বাড়ির কাজটি দেখব। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের এই পাঠটি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ। আগামী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।